তুই কি জিরাফের মতো গলা উঁচু করতে যাচ্ছিস? এভাবে আকাশের দিকে তাকিয়ে আছিস কেন? তোবা আকাশ থেকে দৃষ্টি সরিয়ে আয়েশার দিকে অপলকভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তা দেখে আয়েশা চোখ মুখ কুঁচকে বলল, ছি, এভাবে তাকিয়ে আছিস কেন? এই কোনোভাবে তুই আমার প্রেমে পড়িসনি তো? তাহলে আগেই বলে রাখছি, আমার মনের মধ্যে থাকা তোর দুলাভাই সতীন পছন্দ করে না। তোবা ওর কথায় কর্ণপাত না করে হঠাৎ বলে উঠল, আচ্ছা, আমি যদি একটা আত পাগলকে বিয়ে করতে চাই তাহলে তোরা সবাই কি অনুমতি দিবি আমাকে? আয়েশা হতভম্ব হয়ে বলল। কি? তোবা দুহাত নাড়িয়ে ব্যস্ত হয়ে বলতে লাগলো, আরে আপু, উত্তেজিত হোস না। পুরো পাগল না, আবার জাস্ট অল্প একটু। মাথার দু একটা তার হয়তো উলটপালট হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। তবে ওভারঅল ছেলে মাশাল্লাহ অনেক ভালো। কিরে, দিবি অনুমতি? প্র্যাঙ্ক করছিস? প্র্যাঙ্ক কেন করব? আজব, আমি সিরিয়াস কথা বলতে গেলেই সবাই সেটা প্র্যাঙ্ক মনে করিস কেন? প্র্যাঙ্ক করতে গেলে সবাই সেটা সিরিয়াস ভাবে নেয় কেন? ফাডা কবাল রে আমার। আয়েশা তুবাকে ঝাঁকিয়ে চোখ বড় বড় করে বলল। তার মানে তুই সিরিয়াস? তুবা কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে বলল, না, প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক? সত্যি প্র্যাঙ্ক? তুবা বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল। না রে ভাই, সত্যি বলছি, সত্যি। আয়েশা খেকিয়ে উঠে বলল, শালা কি প্র্যাঙ্ক? সত্য প্র্যাঙ্ক? সত্য শুরু করেছিস বলতো? তুবা কপাল চাপড়ে বলল, আমার ফিলিংস কেউ বোঝে না, ছে। পরকালে গিয়ে হিসাব নিতেই হবে। আমার ওই সাইকিয়াট্রিস্টের মনে ধরেছে। এটা কিভাবে বললে বুঝবি তুই? আয়েশা তড়াক করে বসা থেকে উঠে বুকে হাত দিয়ে বলল, ও মাই আল্লাহ, দিস ইজ ক্রেজি। আসলে ক্রেজি, কারণ ক্রেজির সাথে ক্রেজি ডক্টরের বিয়ে দেখতে যাচ্ছি আমি। এমন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আমি। আহা আহা রে। আয়েশা বেশ খানিকটা গলা উঁচিয়ে কথাগুলো বলল। ফলে ক্যাম্পাসের অন্যান্য স্টুডেন্টরা ওদের দিকে অবাক হয়ে তাকালো। তা দেখে তুবা চটজল দিয়ে আয়েশাকে টেনে নিচে বসিয়ে বলল, আপু, কি করছিস? সবাই দেখছে। আমার কথা রাখ নি, তুই কি করেছিস সেটা আগে বল। আমি আবার কি করব? যা করার তোরা করবি। বিয়ে দিয়ে দে আমাকে ওই সাইকিয়াট্রিস্টের সাথে। নয়তো দেখা যাবে কোথাও কোনো চশমাওয়ালি ধরে এনেই বিয়ে করে ফেলেছে। আয়েশা স্বাধীনের সব অদ্ভুত বিষয়গুলো আগেই শুনেছে তোবার থেকে। তাই ও জোরে জোরে হাসতে লাগলো। হাসি থামিয়ে বলল, আচ্ছা আচ্ছা, দ্রুত রাইসা খালামণি আর তানজিৎ মামুর সাথে কথা বলতে হবে। সাবাস হঠাৎ ওদের দুজনের মাঝখানে মুখ নিয়ে এসে বলল, আমি কিন্তু বিয়েতে সাক্ষী হব, আগে বলে দিলাম। আচমকা সাভাসের আগমনে আয়েশা আর তুবা ভয়ে চিৎকার করে উঠল। সাভাস ঘাসের উপরে হাঁটু মুড়ে বসে স্বাভাবিক মুখভঙ্গিতে ওদের দুইজনের দিকে তাকিয়ে আছে, যেন ও কিছুই করেনি। আয়েশা আর তুবা বুকে থুতু দিয়ে নিজেদের ভয় কাটালো। আয়েশা সাভাসের গালে চিমটি দিয়ে বলল, এই, তুই কি ঘাসের মধ্যে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলি? সব সময় দেখি আমাদের আড্ডার মধ্যে তুই উড়ে এসে জুড়ে বসিস। পাশের বাড়ির কুটনি মহিলার মতো আমাদের সব কথা কান পেতে শোনা তোর অভ্যাস হয়ে গেছে। তোর কি আর কোনো কাজ করার নেই? তুষারের মতো হতে পারিস না? বাই দ্য ওয়ে, তুষার কোথায়? সাভাস গালে হাত বোলাতে বোলাতে বলল, দেখ গিয়ে, লাইব্রেরির কোনায় কোনায় বইয়ের সাথে প্রেমলীলা করছে। নবদম্পতিও মনে হয় একে অপরের সাথে এতটা চিপকে থাকে না যতটা তুষার বইয়ের সাথে চিপকে থাকে। ওর বউয়ের সবচেয়ে বড় শত্রু আমি সতীন হবে এই বইগুলো। কলেজ থেকে বেরিয়ে নীর আর শাহনাজ গাড়িতে উঠে বসলো। নীরের বাড়ি থেকে আসা গাড়িকে শাহনাজ ফেরত পাঠিয়ে দিয়েছে, কারণ আজকেও দুইজনে ঘোরার পরিকল্পনা করেছে। সেই অনুযায়ী প্রথমে নীর আর শাহনাজ পার্কে চলে গেল। সেখানে হাওয়াই মিঠাই খেতে খেতে ওরা আশেপাশে ঘুরতে লাগলো। নীর আর শাহনাজ পিঠাপিঠি, 3 মাসের ছোট বড়, তাই ওদের সম্পর্কটাও মজবুত। হাঁটতে হাঁটতে আচমকা শাহনাজ মুখ থুবড়ে পড়ে গেল। সামনের দিকে তাকিয়ে থাকার কারণে নীর আগের মতোই সামনে এগিয়ে যাচ্ছে। হঠাৎ বলতে লাগলো, চলো শেহনাজ, আরও কিছু হাওয়াই মিঠাই কিনি। শাহনাজের থেকে কোনো জবাব না পেয়ে নীর ভ্রু কুঁচকে সাইড ফিরে বলতে লাগলো, কিরে, কথা বলছিস? পাশে কেউ নেই দেখে নীর অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলো। পেছনে তাকাতেই ও আহম্মক হয়ে গেল। শাহনাজ ঘাসের উপর উল্টে পড়ে ওর দিকে ক্যাবলার মতো তাকিয়ে আছে। নীর নিজের হতভম্ব ভাব কাটিয়ে দ্রুত ওর দিকে ছুটে গিয়ে ওকে ধরে ধরে তুলল। শাহনাজ ওঠার পাশাপাশি আশেপাশে তাকাতে লাগলো। কেউ দেখে কিনা খেয়াল হতেই শাহনাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল,
যাক বাবা, কেউ দেখেনি। নীর দীর্ঘশ্বাস ফেলে বলল। তোকে কিছু বলার নেই আমার। শাহনাজ ৩২ পাটি দাঁত বের করে হাসতে লাগলো। নীর ভ্রু কুচকে বলল। দাঁতের মতো শরীরের হাড়গুলো শক্তিশালী করলে হতো না সেজু? শাহনাজ নীরের কাঁধে হাত রেখে বলল। বাদ দে তো, আমার এই পড়ে যাওয়ার ব্যায়ামও তোর দুলাভাই ছাড়া কেউ আটকাতে পারবে না। নীর সামান্য হেসে উঠল। সব বাচ্চা কাচ্চার মধ্যে নীর আর তুষার সবচেয়ে শান্ত প্রকৃতির। অতিরিক্ত কথা কখনো বলে না ওরা, আর না কখনো গলা উঁচু করে কারোর সাথে কথা বলে। হাঁটতে হাঁটতে শাহনাজ অন্যমনস্ক হয়ে হাওয়াই মিঠাইয়ে কামড় দিতে গিয়ে অবাক হয়ে গেল। আহম্মক হয়ে হাতের দিকে তাকিয়ে থেকে বলল। আরে, আমার হাওয়াই মিঠাই কোথায় গেল? দোকানদার আঙ্কেল আমাকে ঠকালো। নিলাম বেলুনের মতো ফোলা আর এখন হয়ে গেল পাতলার মতো লাঠি। কি বটপর! নীর হেসে এসে বলল। গাধা, হাওয়াই মিঠাই হাওয়া হয়ে গেছে। না খেয়ে ধরে রাখলে তো হারিয়ে যাবেই, তাই না? শাহনাজ মাথা চুলকে বলল। ও, নীর কিছু একটা ভেবে বলল। আচ্ছা শেহনাজ, তুষার ভাইয়া যে সব সময় বই পড়ে, তো তোদের লাইব্রেরির সব বই পড়া ভাইয়ের মেবি শেষ হয়ে গেছে, তাই না? শাহনাজের মনের ভিতর যে ভালো লাগা ছিল সেসব এক নিমেষেই উধাও হয়ে গেল নীরের প্রশ্নে। নীরের তুষার ভাইকে নিয়ে আগ্রহ দেখানো আর তুষার ভাইয়ের নীরকে নিয়ে আগ্রহ বেশ পোড়াচ্ছে শাহনাজের ছোট্ট মনটাকে। শাহনাজকে ভাবুক হতে দেখে নীর ওকে ঝাঁকিয়ে বলল। সেজু, এই সেজু, কোথায় হারিয়ে গেলি? শাহনাজ ভাবনা থেকে বেরিয়ে বলল। কিছু না। নীর ভ্রু কুঁচকে শাহনাজের দিকে তাকিয়ে থেকে হাতের একটা প্যাকেট পাশে রাখা ডাস্টবিনে ফেলে দিল। কিন্তু একই সময়ে অন্য একটা ছেলে ডাস্টবিনের ময়লা ফেলতে আসার সময় নীরের প্যাকেটটা ছেলেটার হাতে পড়ে গেল। নীর তৎক্ষণাৎ বলে উঠল। আফওয়ান ভাইয়া। ছেলেটা এক পলক নীরকে আপাদমস্তক দেখে নিয়ে বলল। হোয়াট সরি, তোমার মাপ ধুয়ে কি আমি পানি খাবো? চোখে দেখো না, নাকি ইচ্ছে করে এমন করছো যাতে আমার সাথে কথা বলার সুযোগ পেয়ে যাও? কোনটা? নীর কোনো তর্কে গেল না, কারণ এটা ওর স্বভাবের মধ্যে পড়েই না। উল্টো করে যেতে ধরলে ছেলেটা ওর পথ থাকলে বলল। ধরা পড়ে যায় এখন পালিয়ে যাচ্ছ? তোমরা টিনেজ মেয়েরা বড়ই চতুর। সুন্দর ছেলে দেখলে গায়ে পড়ে কথা বলতে চাও? শাহনাজ টিটকারি মেরে বলল। সে তো দেখতেই পাচ্ছি কে গায়ে পড়ে কথা বলছে। কার মেয়েদের দেখলে কথা বলার কুড়কুড়ি উঠে যায়। ছেলেটা চোখ পাকিয়ে শাহনাজের দিকে তাকালো। ওকেও আপাদমস্তক কিছু পল দেখে নিয়ে বলল। আসলে তোমাদের কোনো দোষ নেই, আমিও একটু বেশি সুদর্শন তো, তাই লোভ সামলাতে পারোনি। কোনো ব্যাপার না, আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। চলো কোথাও ঘুরতে যাই। নীর আর শাহনাজ সমস্যারে বলে উঠল। নো থ্যাঙ্কস ফাং। বলে ওরা যেতে ধরলে ছেলেটা আবার ওদের পথ আটকে দিয়ে বলল। ভার্সিটির ক্রাশ বয় টপার বইকে রিজেক্ট করেছো? বলি তোমাদের কি লজ্জা লাগলো না? আরও আজে বাজে কথা বলে ছেলেটা ওদের বিরক্ত করতে লাগলো। আশেপাশে কেউ নেই যে তাদের থেকে সাহায্য নেবে। নীর আর শাহনাজ এখনো ছোট মানুষ, এইসব বাজে ছেলেদের সাথে ওরা কোনো তর্কে যায় না তাই। কিন্তু আজ এই ছেলে ইচ্ছা করে ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছে। দুইজনই ক্যারাটে শিখেছে রাইমার কাছে, কিন্তু প্রয়োগ করার মতো অভিজ্ঞতা এখনো অর্জন করেনি ওরা। এইসব ভাবতে ভাবতে হঠাৎ কোথা থেকে তুবা এসে ছেলেটার পিঠে সজোরে একটা লাথি দিয়ে বলতে লাগলো। কিরে মানিকলাল, এখানেও এই ড্রেসিং করা শুরু করেছিস? ছেলেটা তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। নিজেকে সামলে নিয়ে ও উঠে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে তুবার দিকে তাকাতেই চুপসে গেল। তুবা ভ্রু নাচিয়ে বলল। তোর তো সাহস কম না, আমার বোনদের বিরক্ত করিস। ভার্সিটিতে ব্যারিস্টারের হাতে তোর ছাপায় যে সপাত সপাত বাড়ি খাওয়ালাম, তবুও শিক্ষা হয় না? শিক্ষা হয়নি না তোর? কাল ভার্সিটিতে আয়, শুধু আবার ব্যারিস্টারের কাছে নালিশ দিব। মানিক হাত জোর করে বলল। এই এমন করিস না বোন আমার, বাড়ির স্যার মেরে ফেলবে আমাকে। আমি জানতাম না এরা তোর বোন। ও, তার মানে অন্যের বোন হলে করতি? মানিক বিস্ফোরিত চোখে বলল। সেটা কখন বললাম? তলে তলে তো সেটাই বললি। আমার কথার ডাবল মিনিং বের করলে কিন্তু আমি ভার্সিটির ছাদ থেকে ঝাঁপ দেবো বলে দিলাম। তুবা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আচ্ছা যা, ঝাঁপ দে। তবে হ্যাঁ, সন্ধ্যার আগে দিস, তাহলে ডুবন্ত সূর্যের সাথে তোর একটা ঝাপন্ত পিক তুলে আমি বেস্ট ফটোগ্রাফার হয়ে যাব। মানিক হতাশ হয়ে বলল। এতটা নিষ্ঠুর হতে নেই। দিন দিন দুনিয়া থেকে অনেক কিছু উঠে যাচ্ছে,
তুই দয়া করে মানবতাকে উঠিয়ে দিস না। নীর আর শাহনাজ তখন থেকে চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। শেষের কথাগুলো শুনে ওরা হাসতে লাগলো। শাহনাজ হাসতে হাসতে বলল, আপু, এ নাকি তোমাদের ভার্সিটির ক্রাশ বয় আর টপার? তুবা তাচ্ছিল্যের হাসি এসে বলল, এসব বলেছে ছে। এই মানিকলাল রিজেকশনে সেঞ্চুরি করেছে। আমাদের ক্লাসের সিনিয়র আপু মিলিয়ে মোট 100 মেয়েকে প্রপোজ করেছে, তার মধ্যে 50 জনের কাছে রিজেকশনের পাশাপাশি থাপ্পড়ও খেয়েছে, তাই না রে? মানিক থতমত মুখে মাথা নিচু করলো। তুবা পুনরায় বলতে লাগলো, হ্যাঁ, টপার বলা যায়, তবে পেছনের দিক দিয়েও ফার্স্ট পজিশনে আছে। সাবজেক্টের দিক দিয়ে সবচেয়ে ভালো পজিশনে আছে বারিশারের সাবজেক্টে, সেটা অবশ্য পেছনের দিক থেকে। এ তো আমাদের আয়েশা আপুর থেকেও খারাপ জার্কিংয়ে আছে। মানিক আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত সেখান থেকে কেটে পড়ল। এর চেয়ে বেশি অপমান ওর কান সহ্য করতে পারবে না। মানিক চলে যেতেই ওরা তিনজন হেসে উঠল। হাসি থামিয়ে তুবা কটমট দৃষ্টিতে ওদের দুইজনের দিকে তাকিয়ে বলল, গাল বরাবর একটা থাপ্পড় মারতে পারিসনি? অমন মেহনত করছিস কেন? তোদের কি এই জন্যই রাইমা খালামণি ক্যারাটে শিখিয়েছিল? আহাম্মকের দল। নীরজ শাহনাজ লজ্জিত ভঙ্গিতে বলল, আর একটু সাহস জোগাড় করার পর প্রয়োগ করা শুরু করব। তুবা কিছুক্ষণ শান্ত চোখে ওদের দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, মাফ করলাম। চল আইসক্রিম খাওয়াই তোদের। আয়েশা আপু তো ছাত্রকে পড়াতে গেছে, আমি না হয় তোদের একটু শিক্ষা দেওয়াই। ওরা তিনজন চলে গেল। ওরা চলে যেতেই দূর থেকে একটা গাড়ি নজরে আসলো। স্বাধীন নিজের চশমা ঠিক করে মুচকি হেসে বলল, লাথিটা সেই ছিল। বীর মনোযোগ দিয়ে কিছু ম্যাথ সলভ করছে আর আয়েশা গালে হাত দিয়ে সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বারিশ কিছুক্ষণ আগেই ড্রয়িং রুমে এসেছে। বর্তমানে ও কিচেনে গিয়ে কফি মেকারে কফি বানাচ্ছে। আয়েশা বীরের খাতা থেকে চোখ সরিয়ে আশেপাশে দেখতে লাগলো। বর্ষা খুব সুন্দর করে নিজের সংসারটা সাজিয়ে রেখেছে। তা দেখে আয়েশার বেশ ভালো লাগলো। হঠাৎই একজনের নতুন জুতোর দিকে চোখ যেতেই আয়েশা বলে উঠল, ওগুলো কার জুতো বাছা? বীর ম্যাথ করা থামিয়ে উচ্ছ্বাসিত হয়ে বলল, আমার বেশ সুন্দর তো, কিন্তু এগুলো এখনো প্যাকেটে গুছিয়ে রেখেছো কেন? গতকালকেও তো এখানে রাখা দেখেছিলাম। তুমি কি জুতাগুলো পুরাতন হওয়ার ভয়ে পড়ছো না নাকি বাছা? তেমনটা না বীর আটকে গেল। কেউ একজন নৌকে এই নামে ডাকতে কড়াভাবে নিষেধ করেছিল। হুমকি দিয়েছিল দ্বিতীয়বার এই নামে ডাকলে পাছা লাল করে দিবে। বীরকে থামতে দেখে আয়েশা কপাল কুঁচকে বলল, কি? বীর নিজেকে সামলে নিয়ে বলল, আসলে শপের আঙ্কেলটা বলেছিল নতুন জুতো প্রথম 2 দিন পরলে একটু ব্যথা লাগবে, তারপর আর লাগবে না। তাই ভেবে রেখেছি 2 দিন পর জুতোটা পরবো, তাহলে আর ব্যথাই পাবো না আমি। আয়েশা আহম্মক হয়ে গেল। একে কি করে বোঝাবে যে জুতাটা 2 দিন পর পড়ুক আর 1 মাস পড়ুক, তবুও প্রথম প্রথম একটু ব্যথা লাগবেই। বারিশ কফি খেতে খেতে ড্রয়িং রুমে আস্তে আস্তে বলল, যেমন টিচারের বুদ্ধি তেমন তার ছাত্রের বুদ্ধি। আয়েশাও তৎক্ষণাৎ বলে উঠল, যেমন টিচারের বুদ্ধি তেমন তার ছাত্রীর বুদ্ধি টু। প্রগাঢ় নীরবতা বিরাজমান। বেশ কিছুক্ষণ আগেই তুবা আর স্বাধীনের প্রফেশনাল কথাবার্তা বলা শেষ হয়েছে। আজ অন্য দিনের তুলনায় একটু বেশি সময় নিয়ে কাউন্সিলিং করেছে স্বাধীন। বর্তমানে দুজনে চুপচাপ বসে আছে। বারবার একে অপরের দিকে তাকিয়ে শুকনো হাসি আসছে ওরা, কিন্তু কেউ কিছু বলছে না। তুবা বাড়ি থেকে ঠিক করে এসেছে আজ স্বাধীনকে ইনিয়ে বিনিয়ে নিজের মনের কথা বলবে। যদি পজিটিভ ইঙ্গিত পায় তাহলে সোজা বাবাকে গিয়ে কথাটা বলবে, কেননা তানজিদের সামনে ও বিব্রতিতে পড়তে চায় না। যদি স্বাধীন রিজেক্ট করে দেয় তাহলে তানজিদের মাথা কাটা যাবে, যেটা তুবা কখনো চায় না। তাই এই সিদ্ধান্ত, কিন্তু মনে মনে ঠিক করে রাখা একটা কথাও তুবা বলতে পারছে না। অবশেষে কিছুটা সাহস সঞ্চয় করে তুবা গলা খাকারি দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই স্বাধীন বসা থেকে উঠে বলল, চলুন আপনাকে 1 কাপ কফি খাওয়াই। কথা বলতে বলতে নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে। তুবা মাথা কাত করে সায় জানালো। দুজনে স্বাধীনের চেম্বার থেকে বেরিয়ে পাশের একটা কফি শপে চলে গেল। শপে প্রবেশ করতেই শপের ম্যানেজার বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার অ্যান্ড ম্যাম। স্বাধীন আর তুবা সালামের জবাব দিয়ে ভেতরে প্রবেশ করলো। ম্যানেজার ওদের একটা টেবিলে বসিয়ে দিয়ে একজন ওয়েটারকে ডাকলো। ওয়েটারটা আসতেই ম্যানেজারটা আন্তরিক হেসে বলল, আপনাদের অর্ডার দিন। বাই দ্য ওয়ে, ইউ আর লাভলি কাপল। নাইস চয়েস স্যার।
ওনার কথা শুনে তুবা আর স্বাধীন কেশে উঠল। ম্যানেজার কথাটা বলার পরই চলে গিয়েছে, তাই ওদের অবস্থা প্রত্যক্ষ করল না। তুবা আর স্বাধীন বিব্রতিতে পড়ে গেল। ওয়েটার তাড়া দিতেই স্বাধীন গলা খাকারি দিয়ে নিজেকে সামলে ছোট্ট করে বলল, 2 কফি প্লিজ। ওয়েটারটা চলে যেতেই দুইজনে মাথা নিচু করে বসে থাকলো। এখনও অস্বস্তি কাটেনি ওদের। কিছুক্ষণ পর স্বাধীন গলা খাকারি দিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, উই লুক গুড টুগেদার। তুবা চকিতে মাথা তুলে অবাক কণ্ঠে বলল, হ্যাঁ, বললাম আমাদের একসাথে দারুণ লাগে, তাই বলছি সারা জীবন আমাদের একসাথেই থাকা উচিত। সবাই যেন আমাদের একসাথে দেখে মুগ্ধ হয়ে যায়। ওকে, এর বেশি কোনো কারণ নেই। শুধু মানুষের থেকে এত সুন্দর কমপ্লিমেন্ট শোনার জন্যই আমাদের একসাথে থাকা উচিত। তুবার চোয়াল ঝুলে গেল। টিটকারি মেরে বলে উঠল, আপনি কি আমাকে ইনডাইরেক্টলি বিয়ের প্রস্তাব দিলেন? না তো, একদম না, আমি ডিরেক্টলি তো দিলাম। এটাকে ডাইরেক্টলি প্রস্তাব দেওয়া বলে? এভাবে কেউ বিয়ের প্রস্তাব দিতে পারে আমার জানা ছিল না। জেনে তো গেলেন, এখন বলুন আপনার মত কি? এবার লজ্জারা এসে তুবাকে জেকে ধরল। আড়ষ্টতায় চোখ মুখ ছেয়ে গেল। গলায় এসে কথাগুলো সব আটকে গেল। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন জবাব পেল না, তখন স্বাধীন স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, বুঝেছি আপনি রাজি না, সমস্যা নাই। তুবা তৎক্ষণাৎ বলে উঠল, কে বলেছে আমি রাজি না? তার মানে আপনি রাজি? এবার স্বাধীন দ্বিধান্বিত হয়ে গেল। ভ্রু কুঁচকে বলতে লাগলো, এই দুটোর মাঝেও কোনো উত্তর আছে জানা ছিল না তো। সেটাই বা কখন বললাম? অনেক কিছুই জানবেন। তার আগে এটা বলুন তো, আপনার আমাকে পছন্দ করার কারণ কি? আমি তো চশমা পরি না। স্বাধীন সামান্য হেসে উঠে বলল, চশমা পরা মেয়েগুলো আমার বোন। আমি একবারও বলেছি চশমা পরা মানুষকে আমার কাছে বউর মতো লাগে? চশমা পরা মানুষগুলোকে জাস্ট আত্মীয় মনে হয়, বউ না। আত্মীয় আর বউয়ের মধ্যে পার্থক্য কোথায়? আত্মীয় হচ্ছে বিরিয়ানির মতো, যাদের দেখা রোজ পাওয়া যায় না। আর বউ হচ্ছে ভাতের মতো, যাকে ছাড়া একদিনও থাকা সম্ভব না। তুবা আহম্মক হয়ে গেল স্বাধীনের লজিক শুনে। মিনিংটা সুন্দর, কিন্তু উপমাগুলো আজব। অবশ্য সাইকিয়াট্রিস্টের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়। তুবাকে অন্যমনস্ক দেখে স্বাধীনের সামনে চুটকি বাজিয়ে বলল, এই যে ম্যাডাম, চুপ না থেকে উত্তর দিন। আই ডোন্ট ওয়ান্ট ইউর সাইলেন্স, আই নিড ইউর আনসার। তুবা লাজুক হেসে বলল, আমিও সুন্দর কমপ্লিমেন্ট শোনার জন্য আপনার সাথে সারা জীবন একসাথে ফ্যামিলিয়ে চলতে রাজি আছে। ওর জবাব শুনে স্বাধীন মাথা চুলকে মুচকি হাসল। ক্ষণকাল দুইজনেই লাজুক হাসতে ব্যস্ত হয়ে পড়ল। অতঃপর লাজুক হাসি বজায় রেখেই তুবা বলে উঠল, আমার বাবার না আপনাকে অনেক পছন্দ হয়েছে। স্বাধীন লাজুক মুখটা গম্ভীর করে বলে উঠল, আপনার বাবাকে বলে দিবেন উনি আমাকে যতই পছন্দ করুক না কেন, বিয়ে কিন্তু আমি আপনাকেই করব। তুবা জোরে হেসে উঠে বলল, আপনি আসলেই পাগল। তোবার হাসির ঝঙ্কার স্বাধীনের কানে সুরেলা গলার কোকিলের গানের ন্যায় মনে হলো। মুগ্ধ হয়ে সামনের হাস্যোজ্জ্বল রমণীটির দিকে তাকিয়ে থাকলো। তুবা নেই, তাই আয়েশা অসহায়ের মতো একা একা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একটা গাছের নিচে সাভাসকে বসে থাকতে দেখে আয়েশার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কারণ এমন বোরিংভাবে সময় কাটানোর চেয়ে সাভাসের সাথে ঝগড়া করে সময় কাটানো ঢের ভালো। যেই ভাবা সেই কাজ। লাফাতে লাফাতে চলে গেল ভাইয়ের কাছে। গিয়ে সাভাসের মাথায় একটা গাঁটটা মেরে বলল, কিরে, কি করছিস এখানে? সাভাস ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, ভাবলাম ক্যাম্পাসটা জঙ্গল দিয়ে ভরে গেছে, তাই একটু ঘাস কাটে। এতক্ষণে ঘাসই কাটতেছিলাম, তুই কাটবি? আয়েশা মুখ ভেঙচি কেটে বলল। কমেডি কমেডি দারুণ ব্রো। সাভাস অন্যদিকে দৃষ্টিপাত দিল। আয়েশাও এক সেকেন্ড চুপ থেকে বলে উঠল, তখন ক্লাস থেকে রেগে বেরিয়ে গেলি কেন? সাভাস দাঁতে দাঁত চেপে বলল, আমার পাশে বসে মেয়েটা এত ডিস্টার্ব করছিল যে আর সহ্য করতে পারেনি। ওই মেয়ে পারলে আমার কোল উঠে যায়, এমন অবস্থা। আয়েশা জোরে হাসতে হাসতে বলল, কালাচাঁদকেও মেয়েরা লাইন মারে তাহলে? আহারে, মেয়েগুলোর টেস্ট এত নিচে নেমে গেছে। ছে, এই পৃথিবীর সবচেয়ে জঘন্য টেস্ট করা হবে জানিস? আয়েশা অত্যন্ত কৌতূহল নিয়ে বলল। কার? সাভাস কাটকাট গলায় বলল। তোর স্বামীর। আয়েশা সাভাসকে মারতে মারতে বলল। বিয়াদ্দব বিয়াদ্দব, তুই বিয়াদ্দব। সাভাস আয়েশার হাত দুটো ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল। থ্যাঙ্কস। দুজনে আবারও চুপ হয়ে গেল।
সাবাস নিজের সবচেয়ে পছন্দের জিনিস বাদাম খাচ্ছে একের পর এক। তা দেখে আয়েশার লোভ লাগলো। আসলে বাদাম ওর পছন্দ না, কিন্তু সাবাসকে খেতে দেখলে ওর সবসময় লোভ লাগে। কি আজব! অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন লোভ সামলাতে পারল না, তখন আয়েশা অত্যন্ত মিষ্টি স্বরে বলতে লাগলো। সাবাস, এই সাবাস, ভাইয়া শুনছো? সাবাস বাদাম খেতে খেতেই বলল। ঢং করে লাভ নেই, বাদাম আমি দিব না তোকে। আয়েশা আবার অনুরোধ করে বলতে লাগলো। দে না একটু, ভাই আমার দে। না, দিব না। অনুরোধ করে লাভ না হওয়ায় আয়েশা এবার ওর টি শার্ট খামচে ধরে বলল। এ সাবাসের বাচ্চা, বাদাম দে, দে বলছি বাদাম। সাবাস বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল। শর্ত বল, নাটক করিস না।